প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাবো, সে গল্পটা সত্যি খুব মজার একটি গল্প। তো চলো শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আমি আর আমার শ্বশুরমশাই একই বাড়িতে বসবাস করতাম। আমার হাজবেন্ড বিদেশে থাকতো, আর আমি একটা বেসরকারি জব করি। আমার শ্বশুরের বয়স ছিল বেশি না, 55 বছর। আমার শাশুড়ি অনেক আগেই গত হয়ে গেছে। আমার স্বামী বাইরে থাকতো, আমি একটা জব করতাম। যতক্ষণ কাজে থাকতাম তেমন একটা খারাপ লাগতো না। বাসায় যখন আসতাম তখন মোটামুটি ঘরের তো অনেক কাজ থাকে, যেমন রান্না বাড়া, শ্বশুর যেহেতু আছে তার সেবা যত্ন করা, ঘরের অনেক কাজ কাম দায় দায়িত্ব সব কিছু করার পর যখন শুতে যেতাম তখন ওনার জন্য খুব কষ্ট হতো। তো ভিডিও কল করে নিতাম। ভিডিও কল করে 8-10টা গৃহিণীর মতো কথা বলতাম। কথাবার্তা একটা পর্যায়ে শেষ করে রেখে দিতাম। আমার হাজব্যান্ড আমাকে খুবই ভালোবাসতো। উনি দূরে থাকাটা আমি কখনোই স্বাভাবিকভাবে মেনে নেইনি বা নিতে পারিও নি। এই বিষয়টা নিয়ে সবসময় ওনার সাথে আমার মন খারাপ চলতো। ওনাকে আমি বলতাম, দেখো, নিজের দেশে আমি নিজেও রুজি করি, আমি 35,000 টাকা স্যালারি পাই। তুমি যদি এখানে একটা জব করো বা একটা ব্যবসাও করো, দেখো সংসার কিন্তু সুন্দর চলে যায়। আমি যেটা আনি সেটাতেই তো সংসার চলে যাওয়ার কথা। কারণ আমাদের নিজের বাড়ি, বাড়ি ভাড়া তো লাগে না। গ্যাস বিল, কারেন্ট বিল, ট্যাক্স হয়ে যাবে, কোনো ব্যাপার না। খাওয়া দাওয়ায় আর কত হাজার টাকা খরচ হয় বলো? ও আমাকে বলে, দেখো, খাওয়া দাওয়া পেটে ভাতে সই হলেই তার নাম তো জীবন নয়। জীবনে সঞ্চয় করতে হবে। আগামীতে আমাদের সন্তানরা আসবে, হবে, তাদের ভবিষ্যৎ গড়তে হবে না বলো? যাকগে, যুক্তিতে হারাতে কখনোই আমি ওকে পারিনি। বললাম ঠিক আছে। ও আমার কাছ থেকে 5টা বৎসর চেয়ে নিয়েছে। বললো এই 5 বছরের মধ্যে আমি যা ইনকাম করব তা শুধু সঞ্চয় করব আমাদের আগামীতে আসা সন্তানের জন্য, তোমার ভবিষ্যতের জন্য, আমার ভবিষ্যতের জন্য। একটা পর্যায়ে আমি মেনে যাই। তারপরে ও তো বিদেশে থাকে। এখন সংসার তো পুরোটাই আমার উপরে। সারা দিন অক্লান্তি পরিশ্রম করে শরীর অনেক ক্লান্ত থাকে। ছুটির দিনে একটু বেশি করে করে রান্না করে ফ্রিজে রেখে দিই, যাতে করে বেশি না হলেও 2টো দিন খুব ভালোভাবে কেটে যায়। এইভাবেই চলতে থাকে আমার সাংসারিক জীবন, চাকরি জীবন। মাঝে মধ্যে অফিসে যেতে আসতে রাস্তাঘাটে এতটা জ্যাম হয় যে শরীরটা অটোমেটিক ক্লান্ত হয়ে যায়। যাই হোক, আমি রান্না করি। বাসায় এসে প্রথমে শ্বশুরকে 1 কাপ চা দিই। বলি যে, আপনার কিছু লাগবে বাবা? লাগলে অবশ্যই আমাকে বলবেন। মেডিসিন সব কিছু নিয়মিত দেই। দেওয়ার পর বলে, না কিছু লাগবে না। রান্নাঘরে যাই, সে রান্নাঘরের সামনে যেয়ে দাঁড়িয়ে থাকতো। বলতাম কিছু লাগে? বলবো না। দেখতাম দ্যাপ দ্যাপ করে তাকিয়ে থাকতো। আমি তাকে বেশ কিছুদিন অবজারভেশন করার পর বললাম, আচ্ছা বাবা, আপনি কেন এইভাবে তাকিয়ে থাকেন, আমাকে বলতে পারেন? আমার শ্বশুর আমাকে বলে, সে আর কি বলবো বৌমা, তোমার মাঝে না আমি তোমার শাশুড়িকে দেখতে পাই। সে না তোমার মতোই ছিল, যেমন রূপবতী তেমন গুণবতী, তেমনি স্বামীকে খুবই পরোয়া করতো। আমি বললাম, তাই? জানি না তো, কারণ নিজের গুণ তো নিজে কখনো দেখা যায় না বাবা। ঠিক আছে, আপনার কিছু লাগবে? বললো না। আমি বললাম, আপনি ঘরে যেয়ে রেস্ট করেন, এখানে গরম, আমি তো রান্না করছি। বললো আচ্ছা ঠিক আছে। এই বলে দেখতাম কি আমার বুকের দিকে ধ্যাপ ধ্যাপ করে তাকিয়ে আছে। একটু লজ্জা পেতাম, পেয়ে কাপড় চোপড় দিয়ে নিজেকে আরও ভালোভাবে ঢেকে নিতাম। যাকে ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছি, বসে বসে আমার বুকের দেখি যেহেতু আমি শাড়ি পরি একটু তো দেখাই যায় পেট টেট। সে ধ্যাপ ধ্যাপ করে তাকিয়ে থাকে। আমি খুবই লজ্জা পাই। তো পেয়ে আমি তাড়াতাড়ি করে ঝাড়ু দেওয়া কাজটা শেষ করে নিই। নেওয়ার পর আমি গোসল করতে যাই। প্রায় সময় আমাদের বাথরুমের জানালাটা দিয়ে তাকিয়ে থাকে। হ্যাঁ, আমি শুধু অনুভব করি, কিন্তু এভাবে ফুঁসকি যখন মারি তখন কাউকে দেখতে পাই না।
তো এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আমি কাজকাম সব কিছু ছেড়ে ঘর মুছলাম, গোসলে ঢুকবো এমন সময় আমার শ্বশুর দেখে কি বাগানের দিকে যাচ্ছে। আমি বললাম, বাবা আপনি কোথায় যান? বললাম একটু বাহিরে। দেখলাম আমি গোসলে ঢুকবো এমন সময় উনি প্রতিদিনই বাইরে যায়। আসলে ঘটনাটা কি? তখন আমি ওনাকে অবজারভেশন করতে থাকলাম। দেখলাম কি উনি বাথরুমে অন্য কেউ নয়, বাথরুমের পিছন দিয়ে যেয়ে জানালা দিয়ে উনি তাকিয়ে থাকে। বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগেনি। উনি মানে কি বলবো, এই কাজটা করতে পারে এটা আমি আসলে মানতে পারলাম না। যাই হোক, ঘর থেকে ওয়াশরুম থেকে বের হলাম, বের হয়ে মাথা মুছতে মুছতে ঘরে যাচ্ছি, যে মোটামুটি টাওয়েল পেঁচিয়ে বের হয়েছি। ঘরে যেয়ে আমি এমন সময় চেঞ্জ করছি, উনি আমার ঘরে ঢুকে পড়ছে। ঢুকে পড়ে আমাকে খাবলা দিয়ে ধরে ওয়ালের সাথে ঠেকিয়ে মুখটা চিপে ধরে ডালিম বাস খাওয়া শুরু করে দিল নিজের মতো। যেমনি হাত দুটো চালাচ্ছে তেমনি মুখ চালাচ্ছে, বলছে, আমি পাগল হয়ে গেছি, আমাকে বাধা দিও না, তোমাকে অনেক অনেক মজা দেব, তুমি একদম টেনশন করো না। তারপরে মনে করো আমাকে এভাবে টান দিয়ে ফালাইয়াই ডুব দিছে। ডুব দিয়ে মনে করো বাচ্চা ঘরে ঢুইকা বাচ্চা ঘর যেভাবে খাওয়া শুরু করছে, বাচ্চা ঘরের চারোদিকে পানি দিয়ে ছড়াই গেছে। যাওয়ার পর মনে করো এমনভাবে স্টার্ট করছে, মানে কল্পনা করা যায় না। একজন 55 বছর প্লাস বয়সী মানুষ এতটা সময় কিভাবে বাচ্চা ঘরে স্টার্ট রাখতে পারে, কল্পনাই করা যায় না। তারপরে বাচ্চা ঘরে ঢুকে মনে করো এমনভাবে স্টার্ট করছে, ফিট করে দিয়ে টান্না মনে করো 65 মিনিট পরে। তখন আমি আর নিজেকে ঠিকই রাখতে পারলাম না। ঠিক না রাখতে পারে নিজেকে উন্মুক্ত করে দিলাম। তারপরে ইচ্ছা মতো যা করার করলো, কিন্তু আমি অনেক অনেক মজা পেয়েছি কল্পনার বাহিরে। আমার স্বামীর সঙ্গে তো আমি 3.5 বছর থাকার পরও এতটা মজা, এতটা ফিলিংস, এতটা সুখ পাইনি, যেটা ওই বয়স্ক শ্বশুরটার কাছ থেকে পেলাম। যাই হোক, জোরজবস্তি তো হয়েই গেল। হওয়ার পরে এখন তো আমি প্রচণ্ড লজ্জা পাচ্ছি। লজ্জায় আমি আর তাকাতে পারছি না, যেমনি বুকটা ধরপড় ধরপড় করছে। আসলে সম্পর্কে সে আমার শ্বশুর, এটা কি হয়ে গেল? যে জোর করেই ছিল, কিন্তু আসলে হলোটা কি? লাস্ট মুহূর্তে দেখা যায় আমিও যে ওনার প্রতি দুর্বল হয়ে সব কিছু উন্মুক্ত করেই দিলাম। তো সেদিন সারা রাতে আমাকে যে 4 বার করলো। 4 বারে তো মনে করো যে আমার বাচ্চা ঘরের কোনো অস্তিত্বই রাখে নাই। কিন্তু আমিও বাধা দিইনি, আমিও প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। আর যে খুবই খুবই মজা পাচ্ছিলাম। বুড়ো মানুষ হয়ে যে এত মজা দিতে পারে সেটা যে আমার জানার বাহিরে ছিল, যার কারণে একদমই আমি বাধা দিইনি। তো এভাবেই কন্টিনিউ সে আমাকে বেশ কিছুদিন টানা করে ফাঁক পেলেই করতো। তার রুচি, তার মন মানসিকতা মনে হয়ে গেছিলো পুরোই একটা 26 বছরের ছেলে, ইয়াং। তো আমাকেও খুব মজা দিত বলে আমিও খুবই মজা নিতাম। হুট করে যে আমার স্বামী দেশে চলে আসে। আসার পর তো সে যখন আমার কাছে আসলো, আমাকে খুব আদর ভালোবাসতে থাকে। তখন তার ওই ভালোবাসাটা আমার কাছে কিছুতেই মজা লাগছিল না। হ্যাঁ, তখন আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলো, কী ব্যাপার, তোমার কি কোনো ফিলিংস নেই? আমি বললাম, না আছে, বাস এমনিতেই ভালো লাগছে না। ও আমাকে উত্তরে জিজ্ঞাসা করলো, এতদিন পর আমি আসলাম, তুমি তো আগে এরকম ছিলে না, এখন এরকম কেন? আমি বললাম, কিছু জানি না, বুঝতে পারছি না। তো যাক, রান্নাঘরে গিয়েছি। বেশ কয়েকদিন ঘোরাফেরা চলাফেরার মধ্যেই আমাকে আর আমার শ্বশুরকে আমার স্বামী এটা অবজারভেশন করছে। করার পরে দেখে আমার শ্বশুর ফাঁক পেলেই আমাকে যে কি বলবো, জোড়া টুপির মধ্যে একটা মারে, এখানে একটা চিমটি কাটে, ওখানে একটা চাপ মারে। হ্যাঁ, তো যাক, আমার হাজব্যান্ডের চোখে পড়ে গেছে বিষয়টা, এটা নিয়ে মারাত্মক সিনক্রেট হয়। হওয়ার পরে আমাকে খুব কড়াভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তো আমি সব কিছুই বলে দিয়েছি। বলে দিয়ে আমি কী করবো বলো, তোমার বাবাই তো আমাকে জোর করে এরকম করতো প্রতিদিনই। তারপরে বলল, তুমি আমার স্ত্রী, উনি আমার বাবা। কী আর বলবো, আমি তোমাদের মাঝে আর থাকতে চাই না। এই কথা বলে উনি বাড়ি ছেড়ে যে চলে গেছে, আজ পর্যন্ত আর এ বাড়িতে আসে নাই। আমি একটা সময় ভাবলাম আসলে
আমিও তো অপরাধ করেছি। আমার স্বামী আমাদের ভবিষ্যতের জন্য সারা জীবন শুধু কষ্টই করলো, আর আমি তাকে ঠকালাম, তার আমানতের খেয়ানত করলাম। এটা তো আমার দ্বারা ঠিক হয়নি। একটা পর্যায়ে আমি আমার শ্বশুরকে রেখে এ বাড়ি থেকে চলে এসে বলি, আপনার জন্য সব কিছু হয়েছে, আমি এ বাড়িতে আর থাকবো না। পরে আমি আমার মতো করে চলে আসি। আমি তো একটা চাকরি করি, ব্যাস নিজের মতো করে আছি। আসলে গল্পটা শেয়ার করলাম কিছুটা বিনোদনের জন্য তোমাদের, আর হচ্ছে বাস্তবতাও আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত। বাই বাই, টেক কেয়ার।